চলে আসি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের মাত্র একটা প্রশ্ন করতে চাই। যদি আজ রাতেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ বলে পরিচিত দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর খালি করার সতর্কতা সত্যি কার্যকর হয়, তাহলে সেটা কি শুধুই আরেকটা যুদ্ধের হুমকি, নাকি এর আড়ালে এমন একটা বড় পরিকল্পনা লুকিয়ে আছে যেটা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই বদলে দিতে পারে? কারণ আজ আমি আপনাদের শুধু একটা খবর দেখাবো না, আমি দেখাবো কেন ইরান হঠাৎ দুবাই আর আবুধাবিকে সরাসরি সতর্ক করলো, কেন এই হুমকির পর আরব বিশ্বের বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর কেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এই একটি সিদ্ধান্ত গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটি বিষয় ব্যাখ্যা করব যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলছে। যদি আপনারা সেই বিশ্লেষণটা বুঝতে পারেন, তাহলে ইরানের এই ঘোষণাকে আর কখনো শুধুমাত্র একটি সামরিক হুমকি হিসাবে দেখবেন না, বরং বুঝতে পারবেন এই ঘটনার পিছনে কী ধরনের রাজনৈতিক ও কৌশলগত হিসাব কাজ করছে এবং আগামী কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ঠিক কী কী ঘটতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের বিশ্লেষণটাই আজকের পুরো ঘটনার আসল চিত্র আপনাদের সামনে পরিষ্কার করে দেবে। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আজ 19শে জুলাই 2026 বিকেল ইরান একটা বিরাট ঘোষণা করে দুবাই এবং আবুধাবি এয়ারপোর্ট অবিলম্বে খালি করার সতর্কতা জারি করেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, আজ রাতে আমেরিকা যদি ইরানের কোনো পরিকাঠামোর উপর হামলা চালায়, তবে তার সোজা জবাব ইউএইতে দেওয়া হবে। আর যদি সত্যি এমনটা হয়, তবে যুদ্ধবিরতি ভাঙার পর ইউএইর উপর এটাই হবে ইরানের প্রথম কোনো বড় হামলা। আজ সকালের রিপোর্ট অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী কড়া ভাষায় ওয়ার্নিং দিয়েছে যে আমেরিকা যদি আজ রাতে ইরানের সাধারণ পরিকাঠামো বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে অ্যাটাক করে, তবে দুবাই এবং আবুধাবির এয়ারপোর্ট এবং ফুজায়রা ও জেবল আলীর বন্দরগুলো ইরানের পাল্টা হামলার শিকার হবে। আর এই সবগুলোই কিন্তু ইউএইতে অবস্থিত। ইরানের ফার্স এবং ওয়ানা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরানের নিরাপত্তার সাথে যুক্ত এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন যে এই সমস্ত এয়ারপোর্ট এবং বন্দরগুলোকে যেন তড়িঘড়ি খালি করে দেয়া হয়, যাতে সেখানে থাকা সাধারণ মানুষের প্রাণ বাঁচানো যায়। রিপোর্ট বলছে এই প্রথমবার ইরান এত স্পষ্ট এবং কড়া ভাষায় ইউএইর সবচেয়ে গুরুত্বপূর্ণ কমার্শিয়াল এয়ারপোর্ট এবং সমুদ্র বন্দরগুলোর নাম নিয়ে সেগুলোকে নিজেদের সম্ভাব্য টার্গেট বানানোর কথা বলেছে। এর মানে কি দাঁড়াচ্ছে জানেন? মানে হলো, আজ রাতে আমেরিকা যদি ইরানের উপর আরও একটা বড় হামলা করে, তবে যুদ্ধের আগুন সোজা ইউএই পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা এতদিনের এই চলতি সংঘাতে কোনো মতে বেঁচেছিল। কিন্তু দর্শক বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন উঠছে। মানুষ প্রশ্ন করছে, ইউএইর আবুধাবি বা দুবাইয়ের এয়ারপোর্ট কেন নিশানা হবে? যেখানে তেলাবিবের এয়ারপোর্টে আমেরিকার জ্বালানি ভরার বিমানগুলো দাঁড়িয়ে আছে, সেখানে ইরান কেন হামলা করছে না? চলুন পরবর্তী খবরের দিকে এগোই। ইরানের এই সরাসরি হুমকির পর ইউএইতে এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মাঝে দুবাইয়ের ঠিক মাঝখানে একটা বিস্ফোরণের খবর ভাইরাল হয়েছে। তবে ইউএইর পাবলিক প্রসিকিউশন এই খবরটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে এবং তদন্ত শুরু করেছে। গতকাল 18 জুলাই রাতের গালফ নিউজের রিপোর্ট বলছে, আমেরিকা এবং ইরানের মধ্যে টানা 7 দিন 7 রাত ধরে চলা এই সংঘাতের পর ইউএই এখন তাদের দেশের সাধারণ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এই চরম সামরিক উত্তেজনার কারণে এমিরেটস এয়ারলাইন 19শে জুলাই পর্যন্ত দুবাই থেকে কুয়েতগামী অনেক ফ্লাইট বাতিল করে দিয়েছে। অন্যদিকে ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে কুয়েত যাওয়ার ফ্লাইটের স্ট্যাটাস ওয়েটিং আপডেট দেখাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি বুঝে তবেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। রিপোর্টে বলা হয়েছে, পুরো গালফ রিজিয়নে সিকিউরিটি অ্যালার্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন?
কারণ ইরান আগেই হুমকি দিয়েছিল যে আমেরিকার নতুন কোনো হামলার জবাবে তারা বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ লোকেশনগুলোকে নিশানা করবে। দর্শক বন্ধুরা, ইরানের মিসাইল এবং ড্রোন হামলার পর কুয়েত এয়ারপোর্টে একেবারে হুড়োহুড়ি আর আফরাতাফরি পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি শেয়ার করা হচ্ছে। হ্যাঁ, ফ্লাইট বাতিল হয়েছে, এটা একদম বাস্তব ঘটনা। হাজার হাজার যাত্রী এয়ারপোর্টে আটকে পড়েছেন। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজ পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। 18ই জুলাইয়ের রিপোর্ট আর ছবি বলছে সিকিউরিটির কারণে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণের জন্য সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ডিপার্চার টার্মিনালে বিশাল ভিড় জমে যায়। এদিকে দুবাইও তাদের দিক থেকে ফ্লাইট বাতিল করে দেয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এয়ারপোর্টের ভিতর আটকে আছেন এবং নিজেদের ফ্লাইটের খবর নেওয়ার জন্য লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে যে এয়ারস্পেস বন্ধ থাকার কারণে ফ্লাইটে প্রভাব পড়লেও এখন বেশিরভাগ ফ্লাইট রিশিডিউল করা হচ্ছে, যাত্রীদের নতুন ফ্লাইটে অ্যাডজাস্ট করা হচ্ছে এবং প্রতি মুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে। এর মানে আপনারা নিশ্চিত বুঝতেই পারছেন, ইরান আর আমেরিকার এই যুদ্ধ এখন আর শুধু সামরিক ঘাঁটিতে আটকে নেই, বরং সাধারণ যাত্রী এবং গালফের এয়ার ট্রাফিকের উপর এর সোজা প্রভাব পড়ছে। দর্শক, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে লাখ লাখ মানুষ আরব দেশগুলোতে নিজেদের রুটি রুজির জন্য কাজ করেন। দেশে তাদের বাড়ির লোকজন ভীষণ চিন্তায় আছেন। তাদের জন্যই এই খবরটা দেওয়া যে হ্যাঁ, পরিস্থিতি একটু খারাপ ঠিকই, তবে ধীরে ধীরে তা স্বাভাবিক হওয়ার চেষ্টাও চলছে। এবার আসি জর্ডানের কথায়। জর্ডানে থাকা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে অত্যন্ত ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর পুরো এয়ারস্পেসের একাধিক জায়গা থেকে কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলি উঠতে দেখা গেছে। গতকাল 18ই জুলাইয়ের রাতের হামলার পর যে ভিডিও সামনে এসেছে তাতে জর্ডানের মুফাফফাক আল সালতি এয়ারবেসের ভিতরে এবং আশেপাশে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে। রিপোর্ট বলছে এটা সেই সামরিক ঘাঁটি যাকে ইরান মিডিয়াম এবং ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়ে নিশানা করেছিল। এই এয়ারবেসকে মিডল ইস্টে মার্কিন এয়ারফোর্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশন সেন্টার মানা হয়, যেখান থেকে আমেরিকার ফাইটার জেট এবং ড্রোনের মিশন চালানো হয়। যদিও আমেরিকা বা জর্ডানের তরফ থেকে এখনও ক্ষতির কোনো অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়নি, তবে ছবিগুলোই এই হামলার তীব্রতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এবার আপনাদের একদম তাজা কিছু হেডলাইন শোনাচ্ছি। ইউএই কড়া ভাষায় জর্ডান, কুয়েত এবং বাহরাইনে হওয়া ইরানের এই হামলার তীব্র নিন্দা করেছে। অন্যদিকে সৌদি আরবও ইউএইর সুরেই সুর মিলিয়ে এই হামলাগুলোর নিন্দা করে বলেছে এটি যে কোনো দেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত। এর পাশাপাশি জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আরব দেশগুলোর সাধারণ পরিকাঠামোর উপর ইরানের এই হামলাকে ওয়ার ক্রাইম বা যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, এরা কি এটা বলা জরুরি মনে করলো না যে আমেরিকা যখন ইরানের সাধারণ পরিকাঠামো যেমন তাদের ব্রিজ, জলের ডিস্যালিনেশন প্লান্ট বা পাওয়ার গ্রিডের উপর হামলা করছে, সেটাও তো একটা ওয়ার ক্রাইম। আসল সত্যটা হলো যুদ্ধটা চলছে আমেরিকা আর ইরানের মধ্যে, এটা আরব দেশগুলোর যুদ্ধ নয়। কিন্তু যখনই আরব দেশগুলোর সাধারণ পরিকাঠামোতে হামলার আঁচ এসে লাগে তখনই এরা ছটফটিয়ে ওঠে, বড় বড় বয়ান দেয়। এদের ভাবখানা এমন যে আমরা যখন সরাসরি যুদ্ধে নামবো তোমরা তখনই আমাদের উপর হামলা করতে পারো, তার আগে নয়। তো দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির খবর আপনাদের কেমন লাগলো? আসসালামু আলাইকুম। অনেক বড় ম্যাচ খেলে বিশ্বকাপে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সব পেরিয়ে আর্জেন্টিনা এবং স্পেন যখন ফাইনাল রাউন্ডে উঠেছে, তখনও গত 3 সপ্তাহের লড়াই সংগ্রামের পর এবার ইরান আর ইসরায়েল মুখোমুখি হচ্ছে। এখন দুটি পক্ষ ফাইনাল খেলার জন্য প্রস্তুত হচ্ছে। আজকে ইসরায়েলের নাকের ডগায় হামলা করেছে ইরান।
ইসরায়েলের একদম সীমান্তের কাছে জর্ডানের আকাবা শহরে হামলা করেছে। আমরা মানচিত্রে দেখাবো আকাবা শহর কোথায়, সেখান থেকে ইসরায়েল কতটুকু দূরে। আমরা লাইভ সচিত্র ভিডিও দেখাবো কোথায় হামলা হয়েছে। আবার ইসরায়েল এবং আমেরিকান পক্ষ ইরানের কোথায় হামলা করেছে। প্রিয় দর্শক, 19 জুলাই আজকের সর্বশেষ সংবাদগুলো লাইভ দেখাবো তুর্কিপিডিয়া নিউজে। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আজকে প্রথম সবচেয়ে ভয়াবহ সংবাদটা দেই। ইরানের একটি পারমাণবিক প্রকল্পে হামলা করেছে আমেরিকা। ইরানের খুজেস্তান প্রদেশে একটি নির্মাণাধীন পারমাণবিক প্রকল্পে আজকে ভোররাতে হামলা চালায় আমেরিকা। আমেরিকার এই হামলা চালানোর সময় ইরানের এয়ার ডিফেন্স আমেরিকার একটি ড্রোনকে ভূপাতিত করেছে। সেই ড্রোন ভূপাতিতের ছবিও তারা প্রচার করেছে। আপনারা দেখলেন আমেরিকান ড্রোনকে কিভাবে ধ্বংস করেছে এবং তারপর ড্রোনের ধ্বংসস্তূপগুলো উদ্ধার করেছে ইরান। শুধু আগ্রাসনকে প্রতিহত করা নয়, পাল্টা হামলা চালিয়েছে ইরান। এবার হামলা তারা আরেক ডোজ বাড়িয়ে চালিয়েছে একদম জর্ডানের পাশের শহর, যেখান থেকে ইসরায়েলের সীমান্ত খুবই কাছে। কতটুকু কাছে আমরা একটি মানচিত্র দেখাচ্ছি। এটিকে বলে গালফ অফ আকাবা, আকাবা উপসাগর। এই উপসাগরের একদিকে জর্ডানের আকাবা শহর, আরেকদিকে এলিয়াদ শহর। এই দুই শহরের মাঝখানে মিসাইল মেরেছে ইরান এবং ইরানের 4টি মিসাইলের 3টিকে ধ্বংস করা হয়েছে। একটি দুই শহরের মধ্যে ভাগ হয়ে পড়েছে এবং জর্ডান যখন মিসাইল ঠেকাতে ব্যস্ত, প্রথম দফার মিসাইল হামলার পর জর্ডান ভেবেছিল আর হামলা হবে না। তারপর আরো 2টি মিসাইল মেরে দিয়েছে ইরান এবং এই 2টি নিখুঁতভাবে আঘাত এনেছে টার্গেটে। আমরা আজকে মিসাইলের কিছু এই মুহূর্তে জর্ডানের রাজধানী আম্মানেও প্রচন্ড সাইরেন বাজছে। تمام الساعة 3:08 صفارات الإنذار تدوي الآن بالعاصمة عمان بوجود خطر في أرض المملكة. خاص لوكالة الأردن نيوز. পুরো জর্ডান জুড়ে এই সাইরেন বাজছে। প্রিয় দর্শক, আমাদের কাছে আজকের অ্যাকশনের কয়েকটা ভিডিও আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটি হলো আকাবা উপসাগর। এই পারে জর্ডান, ওই পারে ইসরায়েল, এলিয়াদ শহর খুব কাছাকাছি। এবং আজকে যখন হামলাগুলো হয় তখন ইরান থেকেও এই হামলার ভিডিও করা হয়েছে। ইরানের কেরামান শহর থেকে এই হামলাগুলো করা হয় এবং ইরানের গাড়ির মধ্যেও দেশাত্মবোধক গান বাজছিল। আমাদের কাছে আরো কয়েকটি ভিডিও ফুটেজ আছে। আমরা কাছ থেকে 2টি অ্যাকশনের ছবি পেয়েছি। এই 2টি অ্যাকশন হয়েছে আকাবার পাশে জর্ডানের সেনাবাহিনীর ব্যবহৃত একটি বিমানবন্দর আছে, নাম হলো কিং হুসাইন এয়ারপোর্ট। এই হুসাইন এয়ারপোর্টের কাছে জর্ডানের মিলিটারির একটা কমিউনিকেশন সেটআপের উপর হামলা চালিয়েছে ইরান। এই হামলার মানে হলো জর্ডানকে শাস্তি দেয়া নয়। একটা প্রবাদ আছে যে জিকে মেরে মাকে শিখানো, জর্ডানকে থাপ্পড় মেরে ইসরায়েলকে হুঁশিয়ার করা। এদিকে যখন জর্ডান পর্যন্ত, ইসরায়েলের সীমান্ত পর্যন্ত চলে এসেছে মিসাইল, তখন তড়িঘড়ি করে দক্ষিণ ইসরায়েলের রেমন এয়ারপোর্টে আমেরিকার যেই রিফুয়েলিং জেটগুলো ছিল, জ্বালানিবাহী বিমানগুলো ছিল, তাড়াতাড়ি করে সেগুলো সরানো শুরু করেছে ইসরায়েল। সেগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। জর্ডানের আকাশ জুড়ে একটু পরপর আজকে ইরানি মিসাইলের দাপট দেখা গিয়েছে। প্রিয় দর্শক,
এই হামলা পাল্টা হামলা কতদূর এগুবে সেটা এখন সবার প্রশ্ন। জর্ডানের হামলার ভিডিও দেন বলেছেন, আমরা জর্ডানের আকাশ থেকে এতক্ষণ ভিডিওগুলো দেখিয়েছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটা সেমিফাইনাল স্টেজ চলছে এবং সেটা যে কোনো সময় ফাইনাল স্টেজে চলে যেতে পারে। আজকে ইরান যে হামলাগুলো জর্ডানে করেছে তার মাধ্যমে ইরানের মেসেজ হলো তারা পিন পয়েন্ট ইসরায়েলে হামলা করতে পারবে এবং ইরানের মিসাইল ঠেকানোর সামর্থ্য জর্ডানের নেই। আজকের জর্ডানের হামলাগুলো ঠেকানোর চেষ্টা করেছে আমেরিকান প্যাট্রিয়ট, এমনকি ইসরায়েলের কাছাকাছি চলে আসাতে একটি মিসাইল ঠেকাতে ইসরায়েলও ইন্টারসেপ্টর ফায়ার করেছে। কিন্তু ইরানের মেসেজ চূড়ান্ত, খেলা এখনই বন্ধ করো, নতুবা ফাইনাল স্টেজে গেলে কারোরই সুবিধা হবে না। অন্যদিকে শুধুমাত্র জর্ডানে নয়, আজকে হামলা চালানো হয়েছে কুয়েতের পানি নিষ্কাশন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরের এই দেশগুলোর পানি নিষ্কাশন প্রকল্পগুলো খুব গুরুত্বপূর্ণ। তেল না থাকলেও হয়তোবা আরবরা বাঁচবে, কিন্তু পানি না খেয়ে এই মরুভূমির আরব দেশের মানুষরা বাঁচবে না। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এই সবগুলো দেশের মানুষ সমুদ্র থেকে পানি উত্তোলন করে সেই পানি পরিশোধন করে সেটাকে পান করে। আজকে কুয়েতের এইরকম একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। কেন হামলা চালিয়েছে? কারণ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পানি শোধনাগারে হামলা চালিয়েছে, তাও এমন একটি জায়গায় যেই পানি শোধনাগারে হামলা করাতে 10টি গ্রামের কয়েক হাজার মানুষ পানির কষ্টে ভুগছে। ইরান মনে করছে আমেরিকা এবং আমেরিকার দালাল রাজা বাদশাদের শিক্ষা দিতে ইরানের পানি শোধনাগারে হামলা হলে ইরান তার পাল্টা জবাব দেবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত হামলা এবং পাল্টা হামলা চলছে। আজকে আমরা যে সংবাদ পেয়েছি তাতে কুয়েতে হামলা হয়েছে, জর্ডানে হামলা হয়েছে এবং ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে এই হামলা মামলার মধ্যেও ইসরায়েল কিন্তু তার তৎপরতা বন্ধ রাখেনি। ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এবং নতুন করে সিরিয়াতে হামলা চালিয়েছে। সিরিয়ার কোয়ান্তারা প্রদেশে ইসরায়েলের 5টি সামরিক যান প্রবেশ করেছে। সেখানে একটা অস্থায়ী চেকপোস্ট বসিয়েছে এবং বিভিন্ন সাউন্ড গ্রেনেড ফাটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে লোকাল মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিরিয়ার সরকার। তারা অবিলম্বে ইসরায়েলি বাহিনীকে সিরিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে। দেখা যাক কতক্ষণ ইসরায়েল থাকতে পারে। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আছে। তার মধ্যে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে আব্বাস আরাকচি বলেছেন, ইরান আসলেই জানতো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করে কোনো লাভ হবে না, এইসব আলাপে আসলে চিরা ভিজবে না, আমেরিকা হামলা করবেই। یه جلسه شورای دفاعی که آقای شمخانی گذاشته، خود آقای خامنه‌ای هم که توی بیته. اینو شما چجوری تعبیر میکنید؟ همزمان 3 تا 4 تا ساعت 9:30 صبح. والا خود شورای راهبردی به اصطلاح هر شنبه جلسه ثابت داشتن. زمانی که من شورای راهبردی بودم هر شنبه صبح جلسه داشتیم. منتها در ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আমরা জেনে শুনে কেন আমেরিকার সাথে আলোচনায় গেলাম, কারণ হলো কেউ যেন বলতে না পারে যে ইরান যদি আলোচনায় বসতো তাইলে হয়তো ইরানে হামলা হতো না। এবং তিনি বলেছেন আমরা সকল প্রকার বিকল্প ব্যবস্থা হাতে রেখেই আমেরিকার সাথে আলোচনায় বসেছি, কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ফাটল ছিল।
আমাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় অফিস করে এবং তার টপ মোস্ট সিনিয়র জেনারেলরা কোথায় মিটিং করে, সেই তথ্য পাচার হয়ে যাচ্ছিল ইসরায়েলের কাছে। সে কারণেই তারা হামলা করে হত্যা করতে পেরেছে আমাদের শীর্ষ নেতাকে। আমরা পরবর্তীতে সেই ফাটল বন্ধ করার চেষ্টা করেছি, তবে এখনো যে 100% আমাদের গোয়েন্দা তথ্য যাচ্ছে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এবং আমরা শুধুমাত্র কূটনীতি নয়, যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের বিশ্বকাপ খেলা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, বিশ্বকাপ খেলায় আপনি কোন দলকে সাপোর্ট করেন? এখানে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আছে। এবারের বিশ্বকাপ খেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাপোর্ট করছে আর্জেন্টিনাকে, এবং আর্জেন্টিনাকে শুধু সাপোর্টই করছে না, আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর্জেন্টিনার পক্ষে একটি বিশেষ ভিডিও প্রচার করেছে নেতানিয়াহু। নেতানিয়াহু আর্জেন্টিনাকে সাপোর্ট করলে যে আর্জেন্টিনাকে সাপোর্ট করা যাবে না, বিষয়টা এমন না। আর্জেন্টিনার প্রেসিডেন্ট একজন ইসরায়েলি ইহুদি ইহুদি এবং ইসরায়েলপন্থী জায়নিস্ট, যে কারণে নেতানিয়াহু মনে করছে সারা বিশ্বের ইউরোপিয়ান দেশগুলো যখন নেতানিয়াহুকে পরিত্যাগ করেছে, তখন একমাত্র আর্জেন্টিনা নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলে সফর করেছে, যে কারণে আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে ইসরায়েল। এবং জায়নিস্ট নেতা থিওডোর হারজলের ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা না করা গেলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো দুইটা বিকল্প দেশ ছিল, একটা আর্জেন্টিনা আর একটা উগান্ডা। যে কারণে আর্জেন্টিনায় হিজরত করেছিল অনেক ইহুদি, তারা ভেবেছিল ইসরায়েল রাষ্ট্রটা আর্জেন্টিনায় প্রতিষ্ঠিত হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে চে গুয়েভারাকে বিপ্লবী বলা হয়, যে চে গুয়েভারাকে নিয়ে বাংলাদেশের বামরা খুব নাচে, সে চে গুয়েভারাও ল্যাটিন আমেরিকার একজন ইহুদি, এবং ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই তারা ল্যাটিন আমেরিকাতে গিয়েছিল। একজন প্রশ্ন করেছেন, বাশার আল আসাদের সরকার থাকলে ইসরায়েল কখনো সিরিয়াতে হামলা করতে সাহস পেত না। বাহ, বাশার আল আসাদের প্রেমিক পাওয়া গেল একজন। ভাই, আপনার নাম কি? আপনার নামটা দেখি তো। আসাবুল মোল্লা। এগুলো পশ্চিমবঙ্গের মানুষ মনে হয়, তাদের সম্পর্কে আর কিছু বললাম না। তারা তো এখন নরেন্দ্র মোদীকেও অনেকে মনে করে ইসলামের ত্রাণকর্তা। মমতার পর শুভেন্দু এদেরকে অনেক আদর যত্ন করবে। বাশার আল আসাদের সময় নিয়মিত সিরিয়াতে হামলা হতো, নিয়মিত। বাশার আল আসাদ ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি, ঠেকানোর মতো টেকনোলজি আসাদের হাতেও ছিল না। আসাদের এয়ার ডিফেন্স গুলো চেষ্টা করত, কিন্তু সফল হতো না। বাশার আল আসাদের সময় দামেস্ক থেকে শুরু করে আলেপ্পো পর্যন্ত যে কোনো জায়গায় ইসরায়েল হামলা চালাতে পারত। এবং বাশার আল আসাদের পতনের পর বাশার আল আসাদের রাজপ্রাসাদে অনেক ইসরায়েলি ডকুমেন্টস পাওয়া গিয়েছে, যেগুলো বাশার আল আসাদ ধ্বংস করে যেতে পারেনি, সময় পায়নি। জোলানির দৌড়ানিতে দিল্লির মতো মস্কোতে যেয়ে উঠেছে। একই সময় হাসিনা এবং আসাদ পালিয়েছে। তো সেই ডকুমেন্ট গুলোতে দেখা গিয়েছে ইসরায়েলের সাথে একটা আপোষ রফা করেই ক্ষমতায় ছিল বাশার আল আসাদ। সে কারণেই বাশার আল আসাদ সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইরানকে সরাসরি ইসরায়েলে হামলা করার অনুমতি দেয়নি, কারণ বাশার আল আসাদ জানতো ইসরায়েলকে অনুমতি দিলে তার রাজপ্রাসাদেই বিমান হামলা করবে ইসরায়েল, আর সেটা ঠেকানোর টেকনোলজি আসাদের হাতে নেই। টেকনোলজি থাকলেও আসাদ ইসরায়েলের সাথে যুদ্ধ করতে যেত না। কিন্তু এখন সিরিয়ার যেই সরকার, তারা আপাতত ইসরায়েলের সাথে মুখোমুখি সংঘাতে না গেলেও তারা তাদের প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা বিশ্বাস করি টুডে টুমরো তারা একটা পজিশন নিবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, তুরস্ক কি করছে? তুরস্ক কোন দেশে আক্রমণ করলে তার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আক্রমণ করে। তুরস্ক
এমন কোনো খেলায় নামে না যেই খেলায় জয় পরাজয় বোঝা যায় না। তুরস্ক বা তুর্কিরা তাদের জয় 100% নিশ্চিত করেই খেলায় নামবে। তুরস্ক এই মুহূর্তে সারা বিশ্বের ইনক্লুডিং আমেরিকা সবচেয়ে বড় নৌবাহিনী তৈরি করার জন্য কাজ করছে, যাতে করে একসাথে সবচেয়ে বেশি জাহাজ তৈরি হচ্ছে তুরস্কে। ঠিক যেমনটা ইস্তাম্বুল বিজয়ের আগে অনেকগুলো জাহাজ তৈরি করেছিল ফাতিহ সুলতান মোহাম্মদ। তুরস্ক এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে।